মহান বিজয়ের মাসের রক্তিম শুভেচ্ছা। ৫ আগস্টের পর থেকে আমি অসংখ্যবার এই কথাগুলো বলেছি। অনেকেই হয়তোবা আপনারা বিরক্ত হয়ে যান যে একই কথা ভাঙা রেকর্ডের মতো বারবার কেন বাজাই, কেন বাজাই, কেন বাজাই? দেখেন, যেই বাংলাদেশে দাঁড়িয়ে আপনারা শ্বাস-প্রশ্বাস নেন, যে বাংলাদেশের মাটি আপনারা গন্ধ শুঁকেন, যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনারা স্বস্তির নিঃশ্বাস নেন, যে বাংলাদেশের পানি আপনারা পান করেন, যেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দাঁড়িয়ে আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, যেই রাষ্ট্রে দাঁড়িয়ে আপনারা নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, যেই রাষ্ট্রে দাঁড়িয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন, অর্থাৎ আজকের যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম, এই বাংলাদেশের প্রত্যেকটা লড়াই সংগ্রামে, প্রত্যেকটা অর্জনের পেছনে অনেক ইতিহাস আছে, সমৃদ্ধশালী ইতিহাস। এই ইতিহাস কিন্তু ভুলে যাওয়া যাবে না। ইতিহাসকে ভুলে যাওয়া আর নিজের জাতিসত্তাকে হত্যা করার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা লড়াই সংগ্রামে বাংলাদেশের মানুষের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। প্রত্যেকটা লড়াই সংগ্রাম অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাঙালি অর্জন করেছে। ১৯৭১-এর মহান স্বাধীনতার যুদ্ধে আমরা ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, ২ লক্ষ সম্ভ্রম হারা নারী যাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। আর প্রত্যেকটা বিষয়ে সহযোগিতা করেছে এদেশীয় রাজাকাররা, যারা পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, সেই নারীদেরকে ধর্ষণ করেছে। এদেরকে এত সহজেই আপনারা ভুলে গেলেন? স্বাধীনতার ৫০ বছর পর এসে সেই রাজাকারদের আস্ফালন আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনারা ৫ আগস্ট ঘটিয়েছিলেন, ভালো কথা, সেখানে মেটিকুলাস পরিকল্পনা ছিল, হোয়াটএভার। বাট ৫ আগস্টের পর আপনারা কি ভেবেছিলেন বাংলাদেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে চলে যাবে? অনেকেই ভাবেন নাই, অনেকেই ভুল বুঝতে শুরু করেছেন, অনেকেই ভুল অলরেডি বুঝে ফেলেছেন। আপনাদের কি উচিত না এই মুহূর্তে এই রাজাকারদের বিরুদ্ধে কথা বলা? আপনাদের প্রত্যেকের দেশপ্রেম দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলা উচিত কিনা? আপনাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উচিত এই রাজাকারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো, অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। পাকিস্তানের বর্তমান সেনাবাহিনীর যারা অফিসার আছে, তারা ঠিক যেই ভাষায় কথা বলে, বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে চক্র এই মুহূর্তে ক্ষমতার দাম্ভিকতা প্রদর্শন করছে, তাদের মধ্যেও আমরা ঠিক একই ধরনের কথা শুনতে পাই। তাদের ভাষা শৈলীর মধ্যে শব্দগত কোনো পার্থক্য নাই, শব্দ চয়নের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না। এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট বার্তা দেয় স্বাধীনতা বিরোধী শক্তি এবং পাকিস্তানের মিলিটারি, পাকিস্তানের যারা বাংলাদেশ নামক রাষ্ট্র প্রত্যাশা করেনি, তাদের মুখের ভাষা এক। এই রাজাকারদেরকে রুখে দিতে হবে, এই রাজাকারদের আইডিওলজিকে বাংলাদেশ থেকে হত্যা করতে হবে। এছাড়া রাজাকার মুক্ত করা কোনোভাবেই সম্ভব না। বিজয়ের মাসে গতকাল রাতে ২টা চমৎকার ঘটনা ঘটেছে, এটা দেখার পর আমার খুব ভালো লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কওমি মাদ্রাসা, বর্তমানে আমরা জানি সেটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে একটা ব্যানার দেখলাম, ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। অর্থাৎ বিজয় দিবস কিংবা বিজয়ের মাসকে কেন্দ্র করে তারা একটা ব্যানার বানিয়ে সেটাকে গেটে ঝুলিয়ে দিয়েছে। শুনেছি এই কাজ যারা করেছে তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থী, তারা তাদের টিউশনের টাকা জমিয়ে এই ব্যানারটা বানিয়েছে। যারা এর পেছন থেকে তাদেরকে সহায়তা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা এই দুঃসাহসিকতা দেখিয়েছে, যেহেতু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোপুরি শিবিরের নিয়ন্ত্রণে, পাকিস্তানের নিয়ন্ত্রণে, আইএসআই নিয়ন্ত্রণে। সেই অবস্থায় নিজেদের জীবনকে বিপন্ন করে সর্বোচ্চ রিস্ক নিয়ে যারা এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং জগন্নাথ হলের প্রবেশদ্বারে দেখলাম পাকিস্তানের পতাকা সেখানে ফেলে লেখা হয়েছে অশ্লীল ভাষায়, নো কম্প্রোমাইজ উইথ রাজাকার, রাজাকারদের সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ হবে না। অর্থাৎ পাকিস্তানের পতাকাকে অসম্মান করা হয়েছে, ঠিক যেমনটা বুয়েটের ক্যাম্পাসে, বুয়েটের মূল ফটকে সেই রাজাকারের বাচ্চারা ভারতের পতাকাকে অপমান করেছিল, ঠিক একই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা ঘটনা এই
পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে। কারণ বাংলাদেশটাই বর্তমানে সেই শকুনদের দখলে, বাংলাদেশে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। এই অবস্থায় কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, কোনোভাবেই স্বাধীনতার পক্ষে কথা বলা কারোর জন্যই শুভকর নয়, কারোর জন্যই মঙ্গলজনক নয়, কিংবা কারোর জন্যই স্বাভাবিক কোনো পরিস্থিতি নয়। কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণের শিকার তারা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীদেরকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আরও একটা ঘটনা ঘটেছে, সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, নাম্বার 1 ক্রিকেট অলরাউন্ডার সাকিব একটা পডকাস্টে গিয়েছিল, সেখানে অনেকগুলো বিষয়ে কথা বলেছে। সেখানে ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীও ছিল। সাকিবকে একাধিক প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেই পার্টটা আমার ভালো লেগেছে আমি আপনাদেরকে সেটাই বলতেছি। সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা, সে এক বাক্যে বলেছে হ্যাঁ, সে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশে ফিরে যাবে। তাকে বলা হয়েছিল আপনি অবসর নিয়েছেন কিনা, আনুষ্ঠানিকভাবে সে বলেছে কোনো ফরম্যাট থেকে সে অবসর নেয়নি এবং তিনি বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর ক্রিকেট অধ্যায়কে শেষ করতে চান, তার ক্রিকেটীয় খেলোয়াড় জীবন। এবং তার পরবর্তীতে তাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সে এক বাক্যে বলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ, একটা সিরিজ খেলে সে অবসর নেবে, বাট তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু, সে রাজনীতিটাকে করতে চায় মাগুরা এবং বাংলাদেশের মানুষের জন্য। এবং সাকিব যদি রাজনীতি করে, সাকিব কোথায় রাজনীতি করবে, কোন দলের রাজনীতি করবে, সেটা নিশ্চয়ই আপনারা সাকিবের ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দেখেছেন। সাকিবের সাথে একটা ব্যাপক অন্যায় করা হয়েছে। সাকিব যদি কেলেঙ্কারি করে থাকে, সাকিব যদি হত্যা করে থাকে, সেটা সাকিবকে বাংলাদেশে এসে লড়াই করার সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু ক্রীড়া উপদেষ্টা বিহারী তামিম ইকবাল এরা সমন্বিতভাবে সাকিবকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। এটা আপনারা সবাই জেনে গেছেন। সাকিবকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল তর্ক বিতর্ক আছে, অনেকেই তাকে দেখতে পারে না, পছন্দ করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে ব্যক্তিগতভাবে আমার সাকিবকে যথেষ্ট ব্যক্তিত্ববান মানুষই মনে হয়, কারণ তিনি কখনো ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তেমন কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলেছেন সেটা করেছেন, যেটা বলেন নাই সেটা করেন নাই। সাকিব বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ছিল, মাগুরা 1 থেকে তিনি নির্বাচিত সাংসদ। 6 মাস 7 মাসের মাথায় তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, তিনি দেশে ফিরতে পারেন নাই। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যেমন যাযাবরের মতো জীবনযাপন করছে, ঠিক তেমনটাই সাকিবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে তার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে সাকিবকে বিপর্যস্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই সরকার চালিয়েছে, তারা অনেকটা সফল হয়েছে। এই সফলতা কতদিন টিকে থাকবে সেটা এখন দেখবার বিষয়। সাকিবকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, বিহারীপল্লীতে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিহারীপল্লী কি সেটা তো অবশ্যই আপনারা বুঝেন, জানেন, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বিহারীপল্লী আসলে কারা থাকে, কারা বিহারি। সাকিবের সেই সাক্ষাৎকার এবং আগামী দিনে রাজনীতি কন্টিনিউ করা বাংলাদেশ আওয়ামী লীগের সাথেই অবশ্যই তিনি সেটা করবেন। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়, দুইটা হলে রাজাকারদের পূর্বপুরুষ বা রাজাকারদের যে প্রধান ক্ষেত্রস্থল বা কেন্দ্রবিন্দু বা কেন্দ্রস্থল হোয়াটএভার পাকিস্তানের পতাকা পায়ের নিচে ফেলাতে রাজাকার পল্লীতে, বিহারী পল্লীতে আগুন লেগে গেছে। বিজয়ের মাসে এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে আসলে এর থেকে ভালো কোনো সংবাদ হতে পারে না। সাকিব আল হাসানকে অসংখ্য ধন্যবাদ, তিনি তার শক্তিশালী অবস্থান ঠিক রেখেছেন, তিনি কখনো ব্যক্তিত্ব বিসর্জন দেন নাই, সাময়িক সুবিধার জন্য কখনোই তার দলকে অ্যাটলিস্ট ভুলে যান নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হলের যারা এই কাজটা করেছেন, বিহারী পল্লীতে আগুন লাগিয়ে দিয়েছেন, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বিজয়ের মাসের আবারও রক্তিম শুভেচ্ছা। ধন্যবাদ।